দর্শক শুভেচ্ছা নেবেন। আশিক তমল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। এই আয়োজনে আমরা শিল্প সাহিত্য অঙ্গনের পাশাপাশি রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি দুজন, তারা সবাই আমাদের পরিচিত মুখ। টেলিভিশনের পর্দায় তাদের আমরা নিয়মিত দেখে থাকি। দুজন সিনিয়র সংবাদ উপস্থাপক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন শারমিন ইফাত শামস তুলি, তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক এবং তিনি বেসরকারি টেলিভিশন এবং রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ, সেই এনবিএর মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিনিয়র সংবাদ উপস্থাপক, তিনি এনটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন, রাইসুল হক চৌধুরী। তিনি এনবিএর বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাইসুল হক চৌধুরী এবং শারমিন ইফাত শামস তুলি, আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে চ্যানেল 24 স্টুডিওতে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের এভাবে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ তবাল এবং চ্যানেল 24কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমরা অনেক বিষয় আজকে আলোচনা করব, তার থেকে বেশি গুরুত্বটা আমরা দিতে চাই এনবিএটাকে নিয়ে। এনবিএ সংবাদ উপস্থাপকদের একমাত্র রাষ্ট্রীয় নিবন্ধিত সংগঠন। এই সংগঠনে আপনারা দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, বর্তমানেও কাজ করছেন। তো এনবিএর যাত্রাটা কিভাবে শুরু হলো এবং বর্তমানে আপনারা কিভাবে কাজ করছেন, আমরা প্রথমে রাইসুল হক চৌধুরীর কাছে যেতে চাই যে এনবিএ আসলে কেমন চলছে বর্তমানে। ধন্যবাদ তবাল আপনার প্রশ্নের জন্য। এনবিএ আসলে আপনি জানেন যে বেসরকারি টেলিভিশন এবং রেডিওর যারা নিউজ প্রেজেন্টার আছে তাদের প্রাণের সংগঠন এবং এটি রাষ্ট্রীয় নিবন্ধিত। 2011 সালে আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী যারা হচ্ছে টেলিভিশনে সংবাদ উপস্থাপনা শুরু করেছিলেন, তারা চিন্তা করলেন যে বেসরকারি টেলিভিশন এবং রেডিওর যারা নিউজ প্রেজেন্টার আছে তাদেরকে আসলে একটা ছাতার নিচে আনা প্রয়োজন, যেন সুখে দুঃখে বিপদে আপদে যেন আমরা পাশে দাঁড়াতে পারি। এই চিন্তা থেকে মূলত কিন্তু হচ্ছে এনবিএ যাত্রাটা শুরু হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বের ধারাবাহিকতায় আমরা বর্তমানে এনবিএর নেতৃত্ব দায়িত্বটি নিয়েছি। আপনি জানেন যে বাংলাদেশে আসলে পেশাজীবী যে সংগঠনগুলো আছে সেগুলোর এক ধরনের একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মাঝেও এনবিএকে আমরা আসলে সদস্য বান্ধব একটি সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে নেওয়ার হচ্ছে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি যেগুলো আমাদের সদস্যদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। যেমন আপনি জানেন যে গণমাধ্যমে বর্তমান সময়ে যেই স্যালারি স্ট্রাকচার, বর্তমান সামাজিক অবস্থায় সব কিছু মিলিয়ে প্রেজেন্টারদেরও কিন্তু একটা বাড়তি আয়ের আসলে ব্যবস্থা করা দরকার। তখন বর্তমান কমিটি আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম চিন্তা করলাম যে এর বাইরে আসলে প্রেজেন্টাররা আর কি করতে পারে যেটা এনবি আসলে সেই জায়গাটাকে হচ্ছে সংযোগ ঘটাতে পারে। তখন আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজটি করলাম সেটি হচ্ছে মাস্টারিং দ্য পাওয়ার অফ ভয়েস। অর্থাৎ প্রেজেন্টারদের কিন্তু মূল শক্তি হচ্ছে তার কণ্ঠ। এই কণ্ঠ শুধু যে নিউজ প্রেজেন্টেশনে সীমাবদ্ধ রাখতে হবে তা না, আমরা চিন্তা করলাম এই যে মাস্টারিং দ্য পাওয়ার অফ ভয়েস একটা কর্মশালার মধ্য দিয়ে আমাদের প্রেজেন্টারদের ভয়েসকে টেলিভিশন কমার্শিয়াল, টিভিসি, অনলাইন ভিডিও কমার্শিয়াল, ওভিসি, ডকুমেন্টারি সহ নেপথ্যে কণ্ঠদানের যে বিষয়গুলো আছে সেখানে যাতে আমাদের প্রেজেন্টাররা যুক্ত হতে পারে, সেই জন্য আমরা প্রথমে একটা ওয়ার্কশপ করলাম। যারা দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন ডকুমেন্টারিতে নেপথ্যে ভয়েস দিচ্ছে তাদেরকে দিয়ে আমরা ওয়ার্কশপটা করালাম। এরপর আমরা একটা ভয়েস ব্যাংক করলাম এবং এই ভয়েস ব্যাংকগুলো যারা এই ধরনের কাজগুলো করে সেই সব এজেন্সিকে আমরা দিলাম। দেওয়ার পর যেটা হলো, ইতিমধ্যে আমাদের অনেক নিউজ প্রেজেন্টার আছে যারা এই ওয়ার্কশপ করার পরে তারা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন, ডকুমেন্টারিতে ভয়েস দিচ্ছে এবং বাড়তি একটা আয়ের হচ্ছে ব্যবস্থা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সদস্যদের বিপদে আপদে। আমি বলেছি যে আমাদের পেশাজীবী সংগঠনগুলোর একটা সীমাবদ্ধতা আছে। যখন একটা চ্যানেল থেকে চাকরি চলে যায় আমরা গিয়ে কিন্তু সরাসরি হয়তো বলতে পারি আমরা একটা সমবেদনা জানাই, কিন্তু আসলে মালিক পক্ষের সাথে গিয়ে জোরালোভাবে যে কথা বলা যে জায়গাটি আছে সেটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পেশাজীবী সংগঠনগুলোর এখনও সেই শক্ত ভিত্তি কোনো না কোনো কারণে হচ্ছে দাঁড়ায়নি। তখন আমরা যেটা করি সেটি হচ্ছে যে সকল প্রেজেন্টাররা অফেয়ারে আছে, অর্থাৎ নিউজ পড়তো একসময়, এখন নিউজ পড়ছে না, তাদেরকে আমরা বিভিন্ন চ্যানেলে হচ্ছে সংবাদ উপস্থাপনার জন্য হচ্ছে যে যাতে আবার কন্টিনিউ করতে পারে সেই চেষ্টাটা আমরা হচ্ছে করি। এর বাইরে আমাদের কিছু বাৎসরিক ইভেন্ট থাকে, আপনি জানেন আমাদের পিকনিক থাকে, আমাদের খেলাধুলার একটা বড় আয়োজন থাকে, এর বাইরে আমাদের কালচারাল নাইট থাকে।
এবং আরেকটি হচ্ছে প্রেজেন্টাররা যে শুধু যে গণমাধ্যমের জন্য কাজ করছে তা কিন্তু না, সমাজের প্রতি অবশ্যই গণমাধ্যম কর্মী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটি আছে, কিন্তু এর বাইরেও সমাজের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরে আপনি জানেন যে গত বছর নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চলে স্মরণকালের ভয়াবহ একটি বন্যা হয়েছিল। সো এনবিএর যে প্রেসিডেন্ট আছে ডাক্তার সাকলাইন রাসেল, ওনার নেতৃত্বে বাংলাদেশের সেরা 20 জন ডক্টরকে নিয়ে আমরা সেখানে হচ্ছে একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম, যেই ক্যাম্পে আমরা কয়েক হাজার মানুষ, প্রায় 10 থেকে 15,000 মানুষকে আমরা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা হচ্ছে প্রদান করেছি। শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। রমজানের সময় আমরা যারা হচ্ছে বিভিন্ন বৃদ্ধাশ্রমে আছে, আমরা তাদের সন্তান হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের কোনো সদস্য মারা গেছেন, হয়তো পারিবারিক বা আর্থিকভাবে সেভাবে সচ্ছল না, আমরা কিন্তু তাদের পাশে গিয়ে হচ্ছে দাঁড়িয়েছি। সব কিছু মিলিয়ে এনবিএ শুরু থেকে যে লক্ষ্যটি ছিল সদস্য বান্ধব একটি সংগঠন গড়ে তোলা, সেই সদস্য বান্ধব সংগঠন আমরা গড়ে তোলার পথে আছি। এবং আপনি জানেন যে শুধু যে এই যে কর্মশালা, সমাজ, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু সদস্যদেরকে এই সংগঠনমুখী আমরা করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু চাইলেও করতে পারি, আবার অনেক কিছু ব্যস্ততার কারণে হয়তো করে ওঠা হয় না, কারণ এটা এক ধরনের স্বেচ্ছাসেবী হচ্ছে সংগঠন। আমরা সবাই স্বেচ্ছায় শ্রম দিই, দায়িত্ব নেই। 2 বছর আমরা দায়িত্ব পালন করি এবং পরবর্তী নেতৃত্বের কাছে আমরা সেই দায়িত্বটি অর্পণ করি, যাতে নেতৃত্বের ধারাবাহিকতা। আপনার কাছে আমি আবার আসবো একই বিষয়ে আলোচনা করার জন্য। আমরা একটু শারমিন রিফাত শামসুলের কাছে আসতে চাই। রাইসুল হক চৌধুরী অনেক প্রতিবন্ধকতার কথা বলছিলেন, তো আপনি দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা করছেন, এনবিও তো দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, তো আপনার কাছে কি কোনো প্রতিবন্ধকতা মনে হয়েছে? না, এনবিএ আপনি যদি বলেন, এনবিএর কথায় যদি আসি, শুরুতে আমি একটু বলে নিতে চাই রাইসুল হকের সাথে একদম সহমত পোষণ করে, যে আসলে আমরা প্রেজেন্টাররা যারা ব্রডকাস্ট মিডিয়াতে আছি, আমরা আসলে সবসময় স্পটলাইটে থাকলেও আমাদের অধিকার, আমাদের প্রশিক্ষণ কিংবা মানোন্নয়নের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সংগঠন ছিল না, একক কোনো সংগঠন আগে ছিল না যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারে। এনবিএ কিন্তু এই জায়গাটায় একটা শক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রেজেন্টারদের কথা যদি বলি, তারা আসলে এনবিএ থেকে অনেকভাবে উপকৃত হচ্ছে, কারণ এনবিএতে বিভিন্ন প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন হচ্ছে, মেন্টরশিপ আয়োজন হচ্ছে, উচ্চারণের উপর বিশেষ প্রশিক্ষণ ক্লাস নেওয়া হচ্ছে। যারা তরুণ প্রেজেন্টার কাজ করছে কিংবা যারা এখনো আসেনি, আসতে যাচ্ছে, সবার জন্যই কিন্তু সেক্ষেত্রে এনবিএ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পালন করছে। তাদের আত্মবিশ্বাস তৈরি করা, তাদেরকে একটা মেন্টরশিপ দেওয়া, নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। আর এনবিএতে নারী সদস্য হিসাবে কাজের জায়গা যদি বলেন, আমি একজন সংবাদ উপস্থাপক হিসাবে প্রথমত যেই চ্যানেলগুলোতে কাজ করেছি কিংবা যেই সব সংগঠন যেখানে আমি জড়িত ছিলাম, সব জায়গাতেই যদিও নারী পুরুষ আলাদা করার কোনো বিষয় নাই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে আমার কণ্ঠ বা ভাব প্রকাশের জায়গাটা আমি ওভাবে পাচ্ছি না, তুলে ধরতে পারছি না। সেক্ষেত্রে আমি যেটা ফোকাস করেছি সব সময়, যে আমার দক্ষতা এবং যোগ্যতাটাকে কঠোর অনুশীলনের মাধ্যমে আমি প্রস্তুতি নিয়েছি নিজের জন্য, এবং আমার সেরাটা সব সময় সব জায়গায় দিয়ে আমার কাজের মাধ্যমে আসলে আমি আমার সেই কণ্ঠস্বর কিংবা আমার অবস্থানটা আমি সব সময় তৈরি করে নিয়েছি। তো সেভাবে আলাদা করে নারী পুরুষ প্রতিবন্ধকতার জায়গাটা আমি আসলে আমার ক্যারিয়ারে কখনো আসতে দেইনি। আর এনবিএর ক্ষেত্রে তো পরিবেশটা একেবারেই ভিন্ন, কারণ এনবিএ সব সময়ই নারী নেতৃত্বকে একদম সামনে এগিয়ে রাখছে। আপনি যদি এনবিএ শুরুর থেকে এখন পর্যন্ত এনবিএর ইতিহাসটা দেখেন, যে আসলে এখানে নারীরা কিভাবে সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে, নারীরা কিভাবে কাজ করছে, এনবিএর প্রতিটা ইভেন্টে, প্রতিটা কর্মসূচিতে সবসময় আপনি দেখবেন নারীরা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষদের চেয়ে আমরা নারীরা অনেক বেশি এগিয়ে থাকছি, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আমাদের সেই সুযোগটা দেওয়া হচ্ছে। তো আমি বলবো যে নারী পুরুষ এটা আসলে এখনকার দিনে এই সমাজে আমরা সেভাবে আলোচনা না করলেও তারপরেও হয়তো কিছু কিছু প্রতিবন্ধকতার জায়গা উঠে আসে, এবং সেটা ওভারকাম করার একমাত্র উপায় হচ্ছে আপনার আত্মবিশ্বাস, আপনার অনুশীলন, আপনার প্রস্তুতি। এবং একজন মানুষ যদি দক্ষ হয় তাহলে তো আসলে তাকে কেউ আটকাতে পারে না। আমরা আবার একটু রাইসুল হক চৌধুরীর কাছে ফিরে যেতে চাই। এনবিএ অনেক কাজের কথা বললেন, যে সম্প্রতি একটা উদ্যোগ নিয়েছে, একটা ইভেন্ট
হাতে নিয়েছে, একটা ফুটবল ফিয়েস্তার আয়োজন করেছে। আমরা এই ফুটবল ফিয়েস্তার সম্পর্কে একটু জানতে চাই, আসলে কেন মনে হলো যে সংবাদ উপস্থাপকদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে? ধন্যবাদ তবল। আমি আপার একটা কথার রেশ ধরে উত্তরটা দিচ্ছি, যে আপা বলছিল যে নারীরা আসলে নেতৃত্ব দিচ্ছে এনবিএতে নারীদেরকে নেতৃত্ব দিতেই হবে, এটাই একটা স্বাভাবিক, কারণ এই সংগঠনের 80% সদস্যই হচ্ছে নারী। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এখন প্রায় 800 থেকে 900 নিউজ প্রেজেন্টার আছে, এর মধ্যে 80%ই হচ্ছে নারী। হয়তো এটা মানে রেশিওটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট আনুমানিক একটা রেশিও বলছি আর কি। সো আমাদের আপারা যথেষ্ট আমাদেরকে কোঅপারেট করেন এবং চেষ্টা করেন পাশে থাকার জন্য। যে প্রশ্নটা ছিল যে সামনে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি, আপনারা জানেন যে আগামী 13 তারিখে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এনবিএর সদস্যদেরকে নিয়ে আমরা আয়োজন করেছি। যদি বলি কেন আয়োজন করেছি, একেবারে স্পেসিফিক কয়েকটা কারণ। 1 নম্বর হচ্ছে বিনোদনের জন্য, 2 নম্বর হচ্ছে আমাদের সদস্যদের সাথে সদস্যদের একটা মেলবন্ধন, অর্থাৎ একটা আয়োজন হলে এক ধরনের উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়, যেই পরিবেশে আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টাররা একে অন্যের সাথে দেখা হওয়ার সুযোগ হয়, নিজেদের আত্মিক বন্ধনটা শক্ত হওয়ার এক ধরনের গ্রাউন্ড তৈরি হয়। এই টুর্নামেন্টে টোটাল 6টা দল অংশগ্রহণ করছে। এর মধ্যে হচ্ছে 2টি দল হচ্ছে নারীদের এবং 4টি দল হচ্ছে ছেলেদের। নারীদের একটি দলের স্বত্বাধিকারী এখানে আছেন তুলি আপু, এবং আপুর দলটার নাম আমরা আপুর কাছ থেকে একটু শুনি। আমার দলের নাম হলো ব্রডকাস্ট কুইন্স, অর্থাৎ সম্প্রচারের কুইন্সরা সব আমার দলে আছে। আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে তার দলের কুইন্সদের অবস্থাটা আসলে কি হবে, এবং আমাদের সকল নিউজ প্রেজেন্টারই আমাদের কাছে কুইন্স। কারণ হচ্ছে টেলিভিশনের পর্দায় আমরা যাদেরকে দেখি তারা হয়তো অনেকে দেখতে সলমান খান, শাহরুখ খান, কিংবা হচ্ছে আমরা যাদেরকে কল্পনার জগতে অমুক নায়িকা ভাবি, তমুক নায়ক ভাবি, বিষয়টা কিন্তু তারা কিন্তু হয়তো বা ওই রকম না। কিন্তু মানুষের মনের নায়ক কিন্তু বা নায়িকা কিন্তু এই নিউজ প্রেজেন্টাররা, কারণ নায়ক নায়িকারা অপেক্ষা করে এই নিউজ প্রেজেন্টারদের নিউজটা শোনার জন্য। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা হচ্ছে আমাদের দিনমজুর আছে তারাও পর্যন্ত হচ্ছে অপেক্ষা করে যে আজকে সারাদিনের সংবাদটা অমুক নিউজ প্রেজেন্টারকে দিয়ে হচ্ছে যে শুনবো, সেটা নারী হোক প্রেজেন্টার, বাহ কি চমৎকার ভাবে হচ্ছে পড়ছে। এই যে জায়গাটা আমরা সদস্যদের মধ্যে এই মেলবন্ধনটা হচ্ছে যোগ করতে চাই। আমাদের 6টা টিমের কথা বলছি, আপার টিমের কথা বলেছে দ্য অ্যাঙ্কার অ্যাভেঞ্জার্স নামে আরেকটি দল আছে নারীদের, যেটা আমাদের সাইদা আপা নেতৃত্ব দিচ্ছেন। ছেলেদের 4টা টিম আছে, এর মধ্যে হচ্ছে আমাদের নিউজ প্রেজেন্টেশনে অত্যন্ত পরিচিত মুখ লতিফুল মতিন মিঠু, উনি হচ্ছে ভয়েস কিংসের নেতৃত্ব দিচ্ছেন। এরপরে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মেহেরে খোদা দ্বীপ, যিনি এটি নিউজের নিউজ প্রেজেন্টার, তার দলের নাম হচ্ছে এনবিএ ওয়ারিয়ার্স। এরপরে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, এনবিএ প্রেসিডেন্ট, তার দলের নাম দিয়েছে প্রেসিডেন্ট স্কোয়াড। এবং সবশেষ এই বান্দার একটি দল আছে, আমাদের জেনারেল সেক্রেটারি, দলের নাম হচ্ছে প্রেজেন্টার এক্সপ্রেস। অর্থাৎ যে দলেই থাকুক না কেন, আমরা চাই এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের সদস্যরা একে অপরের সাথে হচ্ছে নিজেদের ইন্টারাকশনটা হচ্ছে বাড়ুক। ফুটবলের উন্মাদনা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ফেসবুক খুললে আপনি দেখবেন যে এনবিএ ফুটবল ফিয়েস্তা 2025 এর শুধু প্রচারণা চলছে, প্লেয়াররা মাঠে। আমাদের যে শুধু টুর্নামেন্টে মানে নিউজ প্রেজেন্টার, অনেকের ভাবনা যে নিউজ প্রেজেন্টার মানে খুব ব্লেজার পরে ভাব সাব নিয়ে হচ্ছে চলবে, এই জায়গা থেকে কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু স্থির। কিন্তু আমাদের প্রেজেন্টারদের অনেক গুণ আছে, তারা ভালো ফুটবল খেলতে পারে, তারা ভালো ক্রিকেট খেলতে পারে, তারা ভালো হ্যান্ডবল খেলতে পারে, ভালো ব্যাডমিন্টন, তারা ব্যাডমিন্টন খেলতে ভালো হচ্ছে হাই জাম্প, লং জাম্প সব খেলতে পারে, সবকিছুই মোটামুটি ভালো পারদর্শী। আবার অনেকে কিন্তু ভালো গান করতে পারে, নাচ করতে পারে। আমরা প্রেজেন্টেশনের বাইরেও আমাদের নিউজ প্রেজেন্টারদের কিন্তু এই ধরনের কিছু আনুষঙ্গিক গুণ যেগুলোকে আমরা বলি সেগুলো আছে, এবং যার মধ্য দিয়ে আমাদের সংগঠনের সদস্যরা কিন্তু এই এক কেন্দ্রিক হয় এই ধরনের পারফরমেন্সগুলোকে কেন্দ্র করে। এবং এটা আসলে শুধু এক কেন্দ্রিক হওয়া না যে আমরা শুধুই আনন্দ করলাম, শুধুই সবার সাথে সবার দেখা হলো, তা না। এটা কিন্তু আমাদের একটা সংস্কৃতি এবং সম্প্রীতির অংশ। এই যে একটা আবেগের জায়গা, হ্যাঁ, যে অমুক টিম খেলছে, ও জিতবে না আমি জিতবো, এই যে একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হওয়া, এই যে একটা দলগত স্পিরিট, এইটা আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এইটাও একটা
লেসন হিসেবে আসলে থেকে যায়। আমরা সবাই সহকর্মী, কেউ এই ভিন্ন ভিন্ন চ্যানেলে আমরা সবাই কাজ করছি। এক একটা এই ধরনের যখন ইভেন্টগুলো আসে, আর NBA সবসময় নানা ধরনের বৈচিত্র্যময় ব্যতিক্রমধর্মী ভিন্ন ভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে। তো এই এক একটা ইভেন্ট যখন আসে, সেই ইভেন্টগুলো ঘিরে যখন আমাদের এই যেটা রাইসুল বলছিল যে ফেসবুকে একটা উন্মাদনা, আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সবার সাথে কথা বলছি, কার দলে কোন প্লেয়ার আসছে, কোন প্লেয়ার চলে যাচ্ছে, কোন প্লেয়ারের অবস্থান কোথায় থাকবে, তারপরে হচ্ছে দলের ক্যাপ্টেন কে হবে, গোলকিপার কে হবে, এগুলো নিয়ে আসলে সারাক্ষণই আমরা সবাই খুবই এক্সাইটমেন্টের মধ্যে। এই প্রথম কিন্তু নারী প্রেজেন্টেডা ফুটবল খেলবে এবং আপনি একটি দলের ওনার, আপনার দলের প্রস্তুতিটা কেমন এবং যারা খেলছে তাদের উন্মাদনার বিষয়ে যদি একটু জানাতেন। একেবারেই কি বলবো, এটা একদম অন্য লেভেলে। এটা আসলে আমি এখনো জানি না, যেহেতু আমরা সব দল আলাদা আলাদা ভাগে, আলাদা আলাদা গ্রুপে নিজেদের টিম আলোচনা বা প্রস্তুতি নিচ্ছি, কে যে আসলে কোন অবস্থানে আছে আমি জানি না। বাট আমি জানি ব্রডকাস্ট কুইন্স নারী দল থেকে এই টিম জিততে যাচ্ছে টুর্নামেন্ট, এবং আমি ভীষণ গর্বিত যে একটি নারী দলের মালিক হিসেবে আমি আছি, কারণ আমাদের খেলাধুলায় কিন্তু আসলে নারীদের অংশগ্রহণ অনেক কম। আমি চাই যে আমি বা আমরা, আমার দলে যারা আছে সবাইকে আমাদের এইসব নারী দলের উপস্থিতি দেখে আরও নারীরা আরও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে খেলাধুলার প্রতি আগ্রহী হবে, এগিয়ে যাবে। আর প্রস্তুতির কথা যদি বলি, এখানে আমার প্রতিপক্ষ বসে আছে। হ্যাঁ, আমি জানি যে নারী দল আর পুরুষ দল আসলে আলাদা আলাদা চ্যাম্পিয়নশিপে খেলা হবে, তারপরও প্রতিপক্ষ তো বটেই। তো প্রস্তুতির পুরোটা আসলে আমি এখানে এই মুহূর্তে আমি বলতে চাই না যে আমার প্রতিপক্ষ দল সব কিছু জেনে যাক, বাট এতটুকু বলতে পারি আমরা এই NBA ফুটবল ফিয়েস্তা ট্রফি নারী দল হিসেবে আমাদের হাতেই আসছে। রাইসুল হক চৌধুরী, আপনি নিজেও একটি দলের ওনার, আপনার দলের প্রস্তুতির বিষয়ে একটু যদি জানাতেন। আসলে প্রত্যেকটি দলেই নিজেদেরকে সেরা মনে করবে বা এই টুর্নামেন্টে ট্রফি জিতবে, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু প্রত্যেকটা দলেরই থাকা স্বাভাবিক, কারণ এটাই হচ্ছে একটা আসলে স্পোর্টসি মাইন্ড যেটাকে আমরা বলি হচ্ছে, সেটি তুলিয়াপাও তার জায়গা থেকে এক্সপ্রেস করলো। আমাদের দলের যেই খেলোয়াড়রা আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা জানেন যে এই প্লেয়াররা কিন্তু হচ্ছে প্লেয়ার ড্রাফট যখন হয়েছিল তখন কিন্তু লটারির মাধ্যমে হয়েছিল। অন্য টিমগুলোতে হচ্ছে তারুণ্যের ঠাসা টিম, সেখানে আমরা তারুণ্য দেখতে পারি, আবার তারুণ্যের উন্মাদনাও দেখতে পারি। তারুণ্য ভালো, কিন্তু তারুণ্যের উন্মাদনা কিন্তু যে কোনো কিছুর জন্য কিন্তু এতটা পজিটিভ না। বাট প্রেজেন্টার এক্সপ্রেসের যে টিমটি আছে সেটির বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা রেগুলার হচ্ছে টুর্নামেন্টগুলো খেলছে। যেমন আমার টিমের ক্যাপ্টেন হচ্ছে চ্যানেল 24-এর নিউজ প্রেজেন্টার রাশেদ আমাদের, অর্থাৎ আমাদের গোলপোস্ট সামাল দিবে। একবার ভেবেছিলাম যে টিমের মালিক হলো আমি খেলবো, কিন্তু পরে ভাবলাম আমাদের প্রেসিডেন্ট বললো যে আমি যদি দাঁড়াই তাহলে আর গোলপোস্টে বল ঢুকার আসলে কোনো জায়গাটা আসলে থাকবে কি না, এটাও বিষয়। রাশেদ আছে, রাহুল নামে একজন আছে চ্যানেল আইর হচ্ছে উনি কাজ করেন, উনি রেগুলার হচ্ছে খেলেন, এর আগে হকি টিমের প্লেয়ার ছিলেন। মিদুল আছে চ্যানেল 24 আরেকজন, তারপর হচ্ছে জায়েদ আছে, জুবায়ের আছে, সাবির আছে, তারপর হাসান আছে। এরা প্রত্যেকেই রেগুলার হচ্ছে মানে খেলাধুলার মধ্যেই আছে, ফুটবল খেলার মধ্যে আছে। আমাদের দলটা আসলে অভিজ্ঞতা এবং তারুণ্য দুইয়ের মিশেল, এবং যেই গ্রাউন্ডে খেলা হতে যাচ্ছে সেই গ্রাউন্ডে আসলে আমার টিমের ম্যাক্সিমাম প্লেয়ার ওই গ্রাউন্ডে হচ্ছে খেলে হচ্ছে ইউজড টু, তারা অভ্যস্ত। সো আমি ট্রফির ভাগ্যক্রমে ভালো ভালো প্লেয়ার পেয়ে গেছেন সবাই বলে, এবং লটারিতে কিন্তু ভাগ্য আমারও খুব ভালো ছিল। দুটো নারী দল ছিল, এবং আমি বলবো যে ভাগ্যক্রমে সবচেয়ে সেরা সেরা নারী খেলোয়াড়গুলা কিন্তু আমার টিমে চলে এসেছে, একদম রাইসুলের মতোই যদি আমি বলি। মানে চ্যাম্পিয়ন হওয়াটা মেসিকেও কিন্তু অনেক বছর অপেক্ষা করতে হয়েছে, মেসি সর্বকালের সেরা প্লেয়ারদের একজন, তাই কিন্তু বহু বছর অপেক্ষা করতে হয়েছে না। কিন্তু আমার টিমের কুইন্সরা মানে খুবই তারা অনুশীলন করছে, তারা যেদিন থেকে লটারি নির্ধারণ হয়েছে। এটা যদি কুইন্সদের এগেইনস্টে কিংসদের ম্যাচ হতো তাহলে হয়তো এক ধরনের বাড়তি অ্যাডভান্টেজ হয়তো কুইন্স টিম পেত। আমি যতটুকু জানি যে আপনার গোলকিপার কক্সবাজার থেকে চলে আসছে খেলার জন্য। হ্যাঁ, চলে আসছে, এবং শুধু তাই না, তার হচ্ছে ফ্লাইটের টাইমও সে পরিবর্তন করে নিয়েছে, কারণ অনুশীলনের টাইমটার সাথে তার ফ্লাইটের টাইম ম্যাচ করছিল না। তো এই যে একটা স্পিরিট,
এই জিনিসটা। এবং মানে আমার চেয়ে বেশি আসলে আমার কুইন্সরা যদি বলি যে তারা কেউ আসলে কে মিডফিল্ডে থাকলে ভালো খেলতে পারবে, ফরওয়ার্ডে কে খেলবে, আচ্ছা যদি প্রতিপক্ষ গোল না দিতে পারে তাহলে বেস্ট প্লেয়ারটা যদি গোলকিপারে থাকে তাহলে আমাদের আরেকটা প্লেয়ার শর্ট পড়ে যাচ্ছে, মানে এত প্রতিটা ছোট খাটো খুঁটিনাটি বিষয়। এবং যেদিন আমাদের লটারি অনুষ্ঠিত হলো তারপর থেকেই মোটামুটি সবাই যেভাবে পারছে ছাদে হোক, বাসার মাঠে হোক, কিংবা বাসার ড্রয়িং রুমের খোলা জায়গায় অনুশীলন চলছে। আমাদের অলরেডি ড্রাফট যে আসলে একটা মাঠে কিভাবে কোন প্লেয়ার কোথায় থাকলে অবস্থান আমরা, হ্যাঁ সেটা ডিজাইন আমাদের চলছে। আমরা যারা শরীরচর্চা অর্থাৎ জিমে যারা আমরা নিয়মিত যাই বা অভ্যস্ত, তারা সেই শরীরচর্চার জায়গাটা আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ এখানে প্লেয়ার সংখ্যা যেহেতু সীমিত, যদি কোনো প্লেয়ার আমার ইনজিউর্ড হয় কিংবা আমার এক্সট্রা প্লেয়ার লাগে, সেক্ষেত্রে আমরা যে কেউ যেন যে কোনো মুহূর্তে মাঠে নেমে যেতে পারি। অর্থাৎ সব দিক থেকে আমরা প্রস্তুত। মানে চুলচেরা বিশ্লেষণ করে শুধু এটা যে তুলিয়াপার টিমের অবস্থা তা না, আমি যতগুলো টিমকে দেখেছি প্রত্যেক, যেহেতু আমি আয়োজক কমিটির সাথেও আছি, প্রত্যেকটা টিমে একই অবস্থা। আজকে সকালে দেখলাম যে ভয়েস কিংসের টিম সকাল 6টায় হচ্ছে বসুন্ধরা একটা টার্ফে হচ্ছে, তারা হচ্ছে সকালবেলা থেকে হচ্ছে প্র্যাকটিস শুরু করেছে। আবার একটা টিমকে শুনতেছি হচ্ছে রাতের 10:30টায় হচ্ছে তারা হচ্ছে টার্ফে হচ্ছে যে নিয়েছে প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ এটা এক ধরনের, কেউ সোহরাওয়ার্দী দিতে এবং রমনা পার্কেও হচ্ছে যে, এবং এটার কারণটা হচ্ছে মিডিয়া কাপ হয়েছে, রিপোর্টারদের অনেক আয়োজন হয়েছে, কিন্তু নিউজ প্রেজেন্টারদেরকে নিয়ে এটা প্রথমবারের মতো আয়োজন। এই জন্য একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করছে এবং এই অনুষ্ঠানকে আমরা আরো গর্জিয়াস করার জন্য আমাদের ওই দিন মাঠে দেশের শীর্ষ রাজনীতিবিদরা অনেক উপস্থিত থাকতে পারেন, অভিনেত্রীরাও থাকতে পারে, সাবেক ফুটবলাররাও ইতিমধ্যে আমাদেরকে কয়েকজন কনফার্ম করেছে, তারাও মাঠে উপস্থিত থেকে আমাদের যারা কিংস এবং কুইন্স আছে তাদেরকে হচ্ছে উৎসাহিত এবং পাশাপাশি যারা যুবরাজ অর্থাৎ আপাদের পরবর্তী প্রজন্মে যারা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য মাঠে উপস্থিত থাকবে বলে আমাদেরকে হচ্ছে নিশ্চিত করেছে। আচ্ছা, আপনারা দুজনেই কিন্তু বললেন যে আপনাদের দুজনের দলই সবথেকে সেরা প্লেয়ার। এখন আপনারা আশাবাদে আপনারা নারীদের টিমে আপনি জিতবেন, উনি পুরুষদের টিমে জিতবে। আমার প্রশ্নটা হচ্ছে যারা টিম জেতাবে, যে প্লেয়াররা যদি টিম জিতে, তাদের জন্য কি সুসংবাদ থাকছে? এটা অবশ্যই জানা দরকার। তারা যদি সেই সুসংবাদটা জানতে পারে তাদের আরও উন্মাদনা বেড়ে যাবে। অর্থাৎ আমি জানি না কিংসদের টিম আসলে কিভাবে ভাবছে, কুইন্সরা তো আগে থেকেই রেডি, অনেক ধরনের পরিকল্পনা প্ল্যান আসলে মানে জেতার পরে আসলে সবার কাছেই না। আমি যেটা বলেছি, যেমন আয়োজকদের পক্ষ থেকে আপনারা দুজনেই ছিলেন, যে রাইসুলও ছিল, তমালও ছিল, যে একটা কি বলে যে প্রাইজ মানি ঘোষণা করা হয়েছিল, দেওয়া হবে। তো আমার টিমের প্লেয়ারদের কথা হচ্ছে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রাইজ মানি। আমরা যে ট্রফিটা হাতে ছবি তুলব সেটাই আমাদের কাছে বেস্ট। আমাদের জার্সি নম্বর, আমরা জার্সি নম্বর নিয়ে আমরা বল নিয়ে ট্রফিটা হাতে ছবি তুলব, এটাই আমাদের কাছে প্রধান উত্তেজনা, প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। আর এর পরে আসলে যদি জিততে পারি, আসলে সবাই চায় জিততে। আমি জানি যে আমার প্রতিপক্ষ দল যারা আছে তারাও নিশ্চয়ই, নারী দল, তারাও নিশ্চয়ই একইভাবে ভাবছে যে তারাও জিতবে। তো এটা আসলে হাড্ডাহাড্ডির লড়াই হতেই যাচ্ছে, একটা সেই রকম হইচই প্রতিযোগিতা, উন্মাদনা। এবং আমার নারী দল আমাদের পক্ষ থেকে বলে দেই এখনই, আমরা যদি জিততে পারি, যেই হবে সেলিব্রেশন হবে সেটা, হ্যাঁ ওই রকম, এটা কিন্তু শুধু কুইন্সদের মধ্যে থাকবে না, এটা সব কিংস কুইন্স আমরা সবাই মিলে, আমরা এনবিএতে সব মেম্বার, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই মিলে উদযাপন করব। আপনারও কি তাই? আচ্ছা, আমার প্ল্যানটা ছিল হচ্ছে একরকম, সেটা হচ্ছে যে আমার টিমের যারা আছে তাদেরকে নিয়ে আমি একদিনের একটা মানে যে প্রাইজ মানিটা থাকবে সেটা নিয়ে হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা অবকাশ মানে যে স্পটগুলো আছে সেখানে হচ্ছে যে আমরা যাব, সেখানে আমাদের সেলিব্রেশনটা হবে, এটা একটা প্ল্যান। আর যদি কুইন্সরা মনে করে যে কিংস এবং কুইন্সরা মিলে সম্মিলিতভাবে সবার জন্য একটা পার্টি আয়োজক সহ সেখানে আমরা কিংসদেরও একটা কি বলে একটা সমর্থন আশা করছি, যে না সেটা অবশ্যই থাকবে। আর যেখানে তুলিয়াপা আছে সেখানে আসলে কিংসরা না থাকতে চাইলেও কুইন্সের কুইন হচ্ছে আমাদেরকে হচ্ছে যে অবশ্যই সেখানে রাখবে বলে আমরা অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা, আমরা টুর্নামেন্টের বিষয়ে অনেক কিছু জানলাম। আমরা এবার একটু এনবিএর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাইসুল হক চৌধুরী আপনার কাছে জানতে চাই।
আচ্ছা, আমরা তো আসলে আর মানে 2 বছরের মধ্যে আমাদের আর 8 মাস বাকি আছে। পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে তারাও আশা করি যে এই ধারাবাহিকতাটা হচ্ছে রক্ষা করবে। আমাদের বেশ কয়েকটি আমার পরিকল্পনা আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের যেই ট্রেনিংগুলো আছে, কারণ এখন গণমাধ্যমে যখন আগে একটা সময় ছিল যখন নিউজ চ্যানেলগুলো প্রথম বাংলাদেশে আসা শুরু করেছিল, তারা কিন্তু দেশের বাইরে থেকে ট্রেনারদেরকে এনে হচ্ছে ট্রেনিং দেওয়ার একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে তারা নিশ্চিত করতো। কিন্তু বর্তমান সময়ে এখন অধিকাংশ চ্যানেল, বেশিরভাগ চ্যানেলই কিন্তু ট্রেনিং ছাড়াই হচ্ছে যে কয়েকদিন হয়তো গ্রুমিং করাচ্ছে, ড্রাই রান করাচ্ছে, অন এয়ার করছে। সো এখানে একটা ঘাটতি রয়ে যাচ্ছে। এনবিএর পক্ষ থেকে আমরা ইন্টারন্যাশনালি যারা হচ্ছে ট্রেনার আছে, বিবিসি, সিএনএন কিংবা আল জাজিরাতে হচ্ছে যারা কাজ করছে, তাদেরকে আমরা এনবিএর পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো এবং আমাদের প্রেজেন্টারদের প্রশিক্ষণের মান উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির জায়গাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিব, এটি একটি। আরেকটি হচ্ছে আমরা যেহেতু এনবিএ নিউজ প্রেজেন্টারদের সংগঠন, সো যারা ভবিষ্যতে নিউজ প্রেজেন্টেশনে আসতে চায়, আমাদের আসলে আরেকটা দায়বদ্ধতা আছে। দেশে অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, তারা বিভিন্নভাবে ট্রেনিং করাচ্ছে, অবশ্যই তারা ভালো ট্রেনিং করাচ্ছে। দেশে এখন প্রায় 25 থেকে 30টির মতো নিউজ প্রেজেন্টেশনের ট্রেনিং সেন্টার আছে, তারা হয়তো তাদের জায়গা থেকে ট্রেনিং করাচ্ছে। কিন্তু আসলে আমার মনে হয় যে সংগঠনের পক্ষ থেকে আমাদেরও একটা দায়িত্ব আছে যে তাদেরকে আরেকটু সহযোগিতা করা। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো নিউজ প্রেজেন্টেশনের একটা উৎসব, যেই উৎসবের মধ্য দিয়ে কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স টাইপের করে ছেলেমেয়েরা যারা নিউজ প্রেজেন্টেশনে আগ্রহী, এই যে ট্রেনিং সেন্টারগুলোতে যারা ট্রেনিং করছে তাদেরকে নিয়ে 1000 ছেলে মেয়েকে নিয়ে আমরা একটা উৎসব কিংবা হচ্ছে একটা ক্যাম্প বা কোনো একটা নাম দিয়ে আমরা একটা আয়োজন করব, যেখানে আমাদের নিউজ প্রেজেন্টেশনে যারা বিভিন্ন পার্সনরা আছে, যারা অত্যন্ত জনপ্রিয় এবং গুণী, তাদেরকে আমরা সেখানে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো এবং ক্যারিয়ার গাইডলাইনটা একদম প্র্যাকটিক্যালি হচ্ছে যে কিছু জায়গায় আমরা তাদের সাথে হচ্ছে যে সংযোগ স্থাপনের হচ্ছে চেষ্টা করব। এটা আমাদের একটা বড় পরিকল্পনা। এর বাইরে আমাদের আরেকটা পরিকল্পনা আছে, এটা আসলে কতটুকু ফিজিবল হবে সেটা আমি জানি না, বাট উদ্যোগটা হয়তো আমরা নিব যে ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে যে আমরা দেখি সাধারণত শিক্ষা সফর হয় কিংবা প্রফেশনাল একটা এঙ্গেজমেন্ট, সেখানে আমরা হয়তো ইন্টারন্যাশনাল যেই গণমাধ্যমগুলো আছে সেগুলোর সাথে আমরা ভিজিট করা, এই কাজগুলো আমরা হচ্ছে করতে পারি কিনা, এগুলো আমাদের হচ্ছে পরিকল্পনার মধ্যে আছে। এর বাইরে আগামী ডিসেম্বরে, এখন তো ফুটবল হচ্ছে, আগামী ডিসেম্বরে আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। সেটাও আশা করছি আরেক ধরনের একটা বাড়তি উন্মাদনা কাজ করবে এবং সেটা ছেলে এবং নারী, মানে পুরুষ এবং নারী দুই প্রেজেন্টাররা এই খেলায় হচ্ছে অংশগ্রহণ করতে পারবে। আরেকটা টুর্নামেন্ট বোধহয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ব্যাডমিন্টন হচ্ছে, নারীদের বেশ কিছু ইভেন্ট থাকবে, ক্যারাম থাকবে। সো সেগুলো নিয়ে আমরা আসলে এভাবে আমরা প্ল্যান করছি আর কি সামনের দিনগুলোতে। শারমিন ইফাত শামস, আপনি দীর্ঘদিন নিউজ পড়ছেন, পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা। আপনার এই উদ্যোক্তা জীবন সম্পর্কে আমাদের যদি একটু জানাতেন। মূলত আমার যেটা মনে হয় যে যেহেতু আমি সংবাদ উপস্থাপনায় আমি ফুল টাইম চাকরিটা করি নাই, তো তখন আমি ভাবছিলাম যে পাশাপাশি সবসময়ই আমার আসলে একটা স্বপ্ন ছিল যে উদ্যোক্তা হবার বা নিজের জন্য একটা কিছু করার। তো আমি যেহেতু খুবই শাড়ি ভালোবাসি, আমার মনে হয় যে আমাদের ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ শাড়ি, আমি সংবাদ উপস্থাপনার সাথে আছি, সেটারও একটা গুরুত্বপূর্ণ অংশ এই শাড়ি। তো আমার কাছে মনে হলো যে কেননা আমি এই বিষয়টা নিয়ে একটু কাজ করি, যে আমাদের দেখা যায় যে আমাদের আসলে অনেক যেমন আমাদের জামদানি শাড়ি, মসলিন শাড়ি, আমাদের টাঙ্গাইলের শাড়ি, আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ যে এক এক ধরনের শাড়ি পাওয়া যায়। এই যে ঐতিহ্যটাই যে আমাদের সংস্কৃতির যে একটা অংশ, অর্থাৎ কালচারের সাথে মিশে আছে, ইতিহাসের সাথে মিশে আছে। মসলিনের ইতিহাস আমরা সবাই জানি। আমরা জানি যে জামদানি শাড়ি আসলে বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশ তৈরি করতে পারে না। এই শাড়ি তৈরির জন্য যেই সুতার প্রয়োজন, সেই পানিটাই নাকি আসলে কোথাওই তারা পায় না। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাকে খুব আমার মধ্যে খুব ভাবনার যে করতো, মানে খুব আমার ইন্টারেস্টিং লাগতো। আর আমি যেহেতু নিউজ প্রেজেন্টেশনের সাথে ছিলাম, সবসময় দেখা যেত আমার কলিগরা বা সবাই বলছে যে আপা, কোনো সময় হয়তো বলছে আপা এটা ভালো, এই
শাড়িটা সুন্দর তোমার, তো ওই এই শাড়িটা এনে দিও বা তোমার এই শাড়িটা নেবো, ওই জায়গা থেকে মনে হলো যে আচ্ছা কেননা আমি এই জায়গাটাতেই একটা কাজ শুরু করি। তো সেখান থেকেই আসলে ভাবনা শুরু। আর মিডিয়ায় কাজ করার কারণে যেটা হয়েছে যে আমি আমার বিজনেসের প্রমোশনের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আমার সেই মিডিয়ার যেই কাজ করার অভিজ্ঞতা, সেই ভাবনাগুলো আসলে আমি কাজে লাগাতে পেরেছি। আচ্ছা, রাইসুল হক চৌধুরীর কাছে আমি একটু যেতে চাই। আপনি সংবাদ উপস্থাপনার পাশাপাশি পাবলিক রিলেশনেও কাজ করছেন। তো পাবলিক রিলেশন একটা বিশাল সেক্টর, কিন্তু সংবাদ উপস্থাপকরা যদি পাবলিক রিলেশনে যেতে চায় সেটা কিভাবে সম্ভব, কিভাবে যোগাযোগ করবে বা কোথায় খোঁজ নেবে আর কি? আচ্ছা, জনসংযোগ পেশায় আসলে যারা আসতে চায় তাদের জন্য, যারা নিউজ প্রেজেন্টেশন আছে তাদের জন্য কাজটা একটু সহজ অন্যদের তুলনায়। কারণ হচ্ছে তাদের একটা ফেস ভ্যালু আছে। কারণ জনসংযোগ পেশার মূল কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে তৈরি করা। সো এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে গিয়ে যখন আপনি নিজে একটা ব্র্যান্ড, সো দুইটাকে যখন আপনি একসাথে নিয়ে আগাবেন তখন কিন্তু এটা খুব দ্রুত হচ্ছে এটার এক্সপোজটা হচ্ছে পাওয়া যাবে। সেকেন্ড হচ্ছে আপনি নিউজ প্রেজেন্টেশনে আছেন, গণমাধ্যমে একটা কাজ, পাবলিক রিলেশনসের একটা বড় কাজ হচ্ছে গণমাধ্যমের সাথে। সো এই গণমাধ্যমের সাথে আপনি পরিচিত মুখ এবং পরিচিত, সো সেই জায়গা থেকে আপনি এক ধরনের আলাদা হচ্ছে অ্যাডভান্টেজটা হচ্ছে পাবেন। সো পাবলিক রিলেশনসে আপনাকে আসতে হলে যেটা করতে হবে, আসলে যখন জব সার্কুলার হচ্ছে তখন হচ্ছে যে আপনাকে সে বিষয়গুলো আসলে খোঁজ রাখতে হবে এবং সেই খোঁজ রেখে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ আবেদন করতে হবে, এরপর যখন আপনার বিভিন্ন টাইপের হচ্ছে রিটেন পরীক্ষা হয়, অনেক সময় হচ্ছে ভাইভা তো মাস্ট হচ্ছে আপনাকে ফেস করতেই হবে। সো যেটা মূলত দেখে যে আপনার ফেস ভ্যালুটা হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকা রাখে জনসংযোগ পেশার ক্ষেত্রে হচ্ছে। এবং জনসংযোগ পেশার মূল যে কাজটা, আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজটা হচ্ছে আপনাকে ডে বাই ডে হচ্ছে তৈরি করা। আমি শারমিন ইফাত শান্ত আপনার কাছে আসতে চাই। আপনি একজন সাংবাদিকতার স্টুডেন্ট ছিলেন এবং সেই কারণে কি আপনার সংবাদ উপস্থাপনায় আসার আগ্রহ জেগেছিল নাকি অন্য কোনো কারণ ছিল? না, আমি ছোটবেলা থেকেই আসলে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কাজ করতাম। আমি একদম ছোট থেকে নাচ করতাম, আবৃত্তি করতাম এবং আবৃত্তি করতে করতে একটা সময় যেটা হলো, আমি কচি কণ্ঠের আসরের সাথে সংযুক্ত ছিলাম। দেশের বিভিন্ন জেলায় জেলায় আমি যেতাম এবং উপস্থাপনা করতাম। উপস্থাপনা করতে করতে আমি রেডিওতে কাজ শুরু করলাম। তো ওই রেডিওতে যখন আমি কাজ করছি তখনই কেন যেন আমার মনে হলো যে কেননা তখন কিন্তু চ্যানেল কি আমরা বিটিভি দেখছি, অনেক পরে 21 টিভি এসেছে, তখন একটাই স্যাটেলাইট চ্যানেল ছিল বিটিভি। তো ওই যে একটা আগ্রহ, তখনকার সংবাদ পাঠক উপস্থাপক যারা ছিলেন, যেটা রাইসুল একটু আগে বলছিল, যে তাদেরকে দেখা যে তারা কেমন, তারা কিভাবে হাঁটছে বসছে, ওই যে তাদের প্রতি একটা আগ্রহ। আর আমার ছোটবেলা থেকেই একটা আমি যুক্ত ছিলাম সাংস্কৃতিক অঙ্গনের সাথে, সব মিলে মনে হলো যে আমি এই জায়গাটায় আসব। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী, সেই বিভাগে যখন আমি পড়াশোনা করতে যাই, আমার যে শিক্ষক ছিলেন তাদের মধ্যে অনেকেই তখন এই পেশার সাথে সংযুক্ত। তো সব আর সাংবাদিকতায় যেই শিক্ষাটা আসলে আমরা নিচ্ছিলাম, এই যে রিপোর্টিং কিভাবে করতে হয় কিংবা একটা প্রেজেন্টেশন কিভাবে, একটা সংবাদ কিভাবে ফিল্ডে যাচ্ছি, কিভাবে তৈরি করছি, কিভাবে সেটা প্রেজেন্ট করছি, সব কিছুই আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হতো। সেই জায়গা থেকেই মনে হতো যে এই কাজটা আসলে আমিও করব। আর যেইটার ব্যাপারে আসলে যে ব্যাপারে আমি এভাবে শিক্ষা গ্রহণ করছি, আমি অনার্স করছি, মাস্টার্স করছি, সেটাকে যদি আমি আমার ক্যারিয়ারে বা আমার বাস্তব জীবনে কাজে লাগাই, সেটা হয়তো আমি অনেক ভালো করতে পারবো। যদিও আমি আমার বিষয় মাস কমিউনিকেশনও ছিল, গণযোগাযোগের মাধ্যম, আমি যদি আলাদা করে সাংবাদিকতা বলি আর গণযোগাযোগের মাধ্যম বলি, দুটো প্ল্যাটফর্মেই আলাদা করে কাজ করা যায়, কিন্তু আমি দুটোকে মিলিয়ে একটা প্ল্যাটফর্ম সংবাদ উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। রাইসুল হক চৌধুরী, আপনি শিশু অ্যাঙ্কর হিসেবে আপনার যাত্রাটা শুরু হয়, তো ওই অল্প বয়সে আসলে কিভাবে আপনার জার্নিটা শুরু হলো, কারা আপনাকে অনুপ্রাণিত করেছে তখন? আমার নিউজ প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনে আসার পেছনে সবচেয়ে বড় অবদান যদি বলি এবং সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে সেটি হলো বিতর্ক। আমি স্কুল পর্যায় থেকে হচ্ছে বিতর্ক করতাম। সেই সময় থেকে আসলে টেলিভিশন উপস্থাপনা বলি, স্টেজ, আপনি জানেন যে যারা একটু স্কুল পর্যায়ে ক্লাসে একটু ভালোভাবে একটু রিডিং পড়তে পারে, একটু কথা বলতে পারে,
তাদেরকে দিয়ে কিন্তু স্কুলে কিন্তু হচ্ছে প্রেজেন্টেশনটা হচ্ছে করানো হতো বা কলেজ পর্যায়ে করানো হতো। সো সেই সময় আসলে স্কুলে আমি প্রথম যখন জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য হচ্ছে সিলেক্টেড হয়েছিলাম। কত সালে? এটা হচ্ছে 2003 সালের কথা। সেই সময় হচ্ছে আমি বিটিভিতে হচ্ছে ডিবেট করতে আসি সেই লক্ষ্মীপুরের মতো একটা প্রত্যন্ত জেলা থেকে। তখন তো আসলে অনেক পিছিয়ে ছিল, এখন লক্ষ্মীপুর অনেক নামকরা একটি জেলা। সো লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি ডিবেট করতে এসেছিলাম। আসার পরে আমার আসলে চিন্তার জায়গাটা, যখন আমার ঢাকার খুব নামকরা স্কুলের সাথে ডিবেট ছিল এবং সেখানে যখন আমরা ভালো করলাম, এরপর স্কুল পেরিয়ে যখন কলেজে আসলাম, ঢাকা কমার্স কলেজ ডিবেটিং ক্লাবের আমি নেতৃত্ব দিয়েছি। এর পরবর্তী সময় আমার বিশ্ববিদ্যালয়ে যখন আমি মূল টিমকে নেতৃত্ব দিয়েছি, এই ডিবেটটা হচ্ছে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কেন রেখেছে? তার কারণ হচ্ছে বিতর্ক আমাকে প্রতিনিয়ত স্বতঃস্ফূর্তভাবে কথা বলার যেই জায়গাটা, সেটা আমাকে শিখিয়েছে। তথ্য কিভাবে দিতে হয় সেটা শিখিয়েছে, যুক্তি কিভাবে দিতে হয় সেটা শিখিয়েছে, মানুষের সামনে দাঁড়িয়ে কিংবা বসে নির্ভয় কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো বিতর্ক আমাকে শিখিয়েছে। সেই ধারাবাহিকতায় আমি প্রথম হচ্ছে একটি রিয়েলিটি শো হয়েছিল পদ্মকুড়ি নামে, সেখানে হচ্ছে আমি উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করেছিলাম এবং এরপরে হচ্ছে এটিএন নিউজে আমার নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু, এবং তার 1 বছর পরে থেকে আজকে প্রায় 13 বছর আমার ক্যারিয়ারের সবচেয়ে শক্ত ভিত্তিটা আমাকে দিয়েছে হচ্ছে এনটিভি নিউজ প্রেজেন্টেশনের জায়গাটা আমাকে অত্যন্তভাবে হচ্ছে শক্ত ভিত্তি দিয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে যখন আমি একটা কোর্স করলাম নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য, তখন আমার কাছে মনে হলো যে বাংলাদেশের নিউজ প্রেজেন্টেশনের ট্রেনিংয়ের যে জায়গাটা, মাত্র 2 মাস 3 মাস, তারপর আর কোনো ধরনের চর্চার জায়গা নেই। নিউজ প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন একটা শিল্প, কথা বলা একটা শিল্প। সো 2 মাসে কখনো একটা শিল্পী তৈরি হতে পারে না। গানের জন্য স্কুল আছে, নাচের জন্য স্কুল আছে, কবিতার জন্য দল আছে, অভিনয়ের জন্য থিয়েটার আছে, কিন্তু নিউজ প্রেজেন্টেশনের জন্য ওইরকম কিছু নেই। সো তখন আমার কাছে মনে হলো যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা চর্চা কেন্দ্র করব, নিউজ প্রেজেন্টেশনে একটা চর্চা কেন্দ্র হবে। সেই চর্চা কেন্দ্রটি ছেলে মেয়েদের কোর্স না, যারা নিউজ প্রেজেন্টেশনের চর্চাটাকে বেগবান করবে। সেই চর্চা কেন্দ্রতে প্রথম স্টুডিওর আদলে, একবার টেলিভিশনে যেভাবে নিউজ পড়ে সেই আদলে করলাম। কোর্সটাকে 6 মাস থেকে 1 বছর করলাম। যখন করলাম তখন অনেকে প্রশ্ন করলো, নিউজ প্রেজেন্টেশনে এত শিখার কি আছে, 6 মাস 1 বছরে কি শিখবে? বাট আমরা সেটা প্রমাণ করেছি। এখন বেশিরভাগ ট্রেনিং সেন্টার যারা আসছে, তারা আমার যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটকে ফলো করে আসছে। কেন বলছি? তার কারণ হচ্ছে নিউজ প্রেজেন্টেশন কিন্তু অত্যন্ত, আমরা তো গ্ল্যামারটা দেখি, গ্ল্যামারের বাইরেও কিন্তু একটা অত্যন্ত দায়িত্বশীল কাজ। কেন দায়িত্বশীল? কারণ নিউজ এডিটর থেকে শুরু করে একজন ড্রাইভার আপনাকে অ্যাসাইনমেন্টে নিয়ে যাচ্ছে, সেখান থেকে রিপোর্টাররা ফুটেজ নিয়ে আসছে, আপনার যারা জার্নালিস্টরা, ভিডিও জার্নালিস্ট যারা আছেন, তাদের মাধ্যমে ফুটেজ আনছে, ফুটেজ এনে সে নিউজটা রেডি হচ্ছে। প্রায় 200 থেকে 300 মানুষ কিন্তু এটার পিছনে কাজ করছে, আর সেটার ফাইনাল আউটপুট তমাল যখন বলছে চ্যানেল 24-এ কোনো সংবাদ, মানুষ সেটা চেয়ে দেখছে। দায়িত্বশীল জায়গাটা কিন্তু নিউজ প্রেজেন্টারকে নিতে হয়, এবং সেই দায়িত্বের কারণেই কিন্তু নিউজ প্রেজেন্টারদের এক ধরনের পরিচিতি তৈরি হয়, নায়কোচিত পরিচিতি তৈরি হয়। আমি সবসময় বলি যে একটা বিমানে কি হয়, অনেক যাত্রী থাকে, অনেক ক্রু থাকে, এর সাথে অনেকে গ্রাউন্ডে শুরু করে অনেকে যুক্ত থাকে, কিন্তু দিন শেষে বিমানটা চালাইতে হয় কাকে? পাইলটকে চালাইতে হয়। একজন নিউজ প্রেজেন্টারকে সেই পাইলটের ভূমিকাটা টেলিভিশন স্টেশনে নিতে হয়। সারাদিন যা কাজ হচ্ছে তার ফাইনাল আউটপুটটা, বন্দুকের গুলি আর মানুষের মুখের বুলি যদি একবার বের হয়ে যায়, সেটা কিন্তু ফেরানো যায় না। প্রধানমন্ত্রী হচ্ছে তমাল, আমি যদি বলে ফেলি প্রধানমন্ত্রী হচ্ছে রাইসুল, পরবর্তীতে কিন্তু সেটার জন্য কিন্তু মানুষ কিন্তু আমার স্ট্যান্ডার্ড মাপবে। অর্থাৎ প্রেজেন্টার ভালো, তার পড়া ভালো, তার বলা ভালো, তার প্রশ্ন করা ভালো, তাকে দেখতে ভালো, চ্যানেলের স্ট্যান্ডার্ডটা কিন্তু সেভাবেই কিন্তু মানুষ মাপবে। অবশ্যই রিপোর্টাররা সারাদিন অনেক কষ্ট করে, তাদের কাজকে আমরা স্যালুট জানাই, কারণ তারা কষ্ট না করলে আমরা আউটপুটটা দিতে পারতাম না। নিউজ এডিটররা সেই নিউজটাকে সম্পাদনা করছে, যারা ড্রাইভার আছেন তারা আমাদেরকে, রিপোর্টারদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে চমৎকার একটা কর্মযজ্ঞ, 200, 300, 400 মানুষের এই কর্মযজ্ঞের ফাইনাল ওরালটা, ফাইনাল
মানে ফায়ারটা করে কিন্তু হচ্ছে প্রেজেন্টার। নিউজ প্রেজেন্টার তাহলে যারা দায়িত্বশীল সেই জায়গাটাতে হচ্ছে আপনাকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হলে কি করতে হবে? আপনাকে জানতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে। এই গুণগুলো আপনাকে ছোটবেলা থেকে হচ্ছে বিতর্ক শিখিয়ে দিবে, কিংবা অনেকে হয়তো অন্য মাধ্যমে হচ্ছে তৈরি হয়। শুধু বিতর্কই না রাইসুল, বিতর্ক আমিও কলেজে একটু একটু করতাম। তুমি তো বিতর্ক অঙ্গন থেকে এসেছো, আমি হয়তো এসেছি আবৃত্তি অঙ্গন থেকে। যেটা তুমি বলতে চাচ্ছ, যেটা তোমার মাধ্যমে বা তোমার বলার সাথে আমিও বলতে চাই যে এই অনুষ্ঠান যারা দেখবে, দর্শক যারা আছে, বিতর্ক কেন? আপনি আবৃত্তি অঙ্গন থেকে আসুন, আমিও কিন্তু আবৃত্তি সংগঠন থেকে আসি। আপনি আবৃত্তি সংগঠন থেকে, কালচারাল সেক্টর থেকে যারাই আসবে তারাই কিন্তু ওভাবে রেডি হয়ে কিন্তু আসছে। এবং যারা এখানে কাজ করতে আসছেন বা ইচ্ছুক বা আগ্রহী, শুধু আসলাম আমি একটু সেজেগুজে ক্যামেরার সামনে বসলাম। আমরা ইদানিং কিন্তু এই ট্রেন্ডটা দেখছি যে আসলে এই যেটা রাইসুল কিছুক্ষণ আগে বলছিল যে রিপোর্টাররা যেভাবে পরিশ্রম করছে, শুধু যে ড্রাইভার তাদের নিয়ে যাচ্ছে তা না, একটা রিপোর্টার কিন্তু বুম থেকে শুরু করে ক্যামেরা সব কিছু সে কাঁধে টেনে নিয়ে প্রতিটা স্পটে দৌড়াচ্ছে, যেখানে বিপদ হচ্ছে, যেখানে একটা দুর্ঘটনা ঘটছে, তারপরে তিনি সংবাদটি সংগ্রহ করে আনছেন, এনে এখানে বসে সেটি তিনি তৈরি করছেন, এডিটররা সেটি দেখছেন, কাটা হচ্ছে, সব মিলে এক একটা নিউজ তৈরি হচ্ছে এবং আমরা সেগুলো ডেলিভারি দিচ্ছি। সেখানে ফাম্বলিংয়ের জায়গা, ভুল করার জায়গা তো আমরা বাদই দিচ্ছি। একদম শুরুতে যদি আমরা আসি, আমাদেরকে তো আসলে সঠিক প্রশিক্ষণ নিয়ে আসতেই হবে। যেটা রাইসুল বলছিল যে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে 6 মাস কেন, 1 বছর কেন, এটা করতেই হবে। এটা আসলে যত বেশি আপনি নিজেকে দক্ষ করে তৈরি করবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করেছি। এরপরে আমি কিন্তু কাজ শুরু করেছি প্রিন্ট মিডিয়া দিয়ে, সেটা 2000 সাল থেকে। আমি আজকের কাগজে কাজ করেছি, আমি আমাদের সময়, আমাদের অর্থনীতি, এইসব পত্রিকায় আমি অনলাইনে কাজ করেছি, আমি এডিটোরিয়ালে কাজ করেছি, আমি রিপোর্টিংও করেছি। সেই কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে এরপরে আমি যুক্ত হয়েছিলাম চ্যানেল 71-এর সাথে। এই যে এত কাজ করে এরপর একটা ক্যারিয়ারে যুক্ত হওয়া, এটা কিন্তু আপনাকে কোনো দিন, এটা আপনাকে শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা সময় হয়তো আপনি এই জব সেক্টরে থাকবেন না, আপনি হয়তো এই কাজটা করছেন না, কিন্তু এই যে আপনি শিখে আসলেন না, ছোটোবেলায় যেমন বাবা মা আমাদের ছোটোবেলায় যেই বর্ণগুলো আমরা শিখে বড় হয়েছি, স্বরবর্ণ, আপনি দেখবেন সেইগুলো জিনিসগুলো কিন্তু আমরা ভুলি না, আজও ভুলি না। হয়তো আমাদের নিয়মিত প্র্যাকটিস হয় না, অভ্যাস হয় না, কিন্তু আমরা কিন্তু ভুলি না। ওই যে রাইসুলের মতন ও যেত বিতর্ক করতে, আর আমি বিটিভিতে যেতাম নাচ করতে, দলীয় নাচ, সোলো নাচ আমাদের সংগঠন থেকে। তো ওই যে বিটিভির রামপুরা টেলিভিশন সেন্টারের সেই মাটির একটা টেরাকোটার একটা কাজ করা বিশাল একটা ওয়াল ছিল, ওই ওয়ালটার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে যখন দেখতাম ওই যে বড় একটা টেলিভিশন আর কিছু ছোট ছোট টিভিতে এরকম নিউজ সংবাদ পাঠকদের যখন দেখাতো, তো হাঁটতে যেতে যেতে ওখানেই থেমে যেতাম যে এই জায়গাটায় আমি আসব। এই জায়গাটায় আসার জন্য আসলে নিজেকে কতটুকু সমৃদ্ধ করা যায় সেভাবেই প্রস্তুত করে তারপরে এই অঙ্গনে এসেছি। তো আজকে যারা এই নিউজ প্রেজেন্টার ক্যারিয়ারের সাথে নিজেদের যুক্ত করতে চাচ্ছে কিংবা আসছে, কিংবা একটা শর্ট কোর্সের মাধ্যমেই হ্যাঁ আমি অন এয়ারে চলে আসলাম, আমি অমুক জায়গায় নিউজ বললাম, তাদের জন্য আমি বলতে চাই নিজেকে তৈরি করতে হবে আগে। নিজের যোগ্যতার জায়গাগুলো, নিজের সীমাবদ্ধতার জায়গাগুলো, সব জায়গাগুলো ওভারকাম করে তৈরি করে তারপর এই জায়গাটায় আসলে আসা উচিত এবং বসা উচিত। আপনার বিটিভির কথা শুনে আমার একটু স্মৃতি মনে পড়ে গেল। আমি আবৃত্তি সংগঠন থেকে আসা এবং আমার জার্নিটা শুরু হয় কিন্তু বিটিভি থেকে 2011 সালে, এবং সেটাও কবিতা আবৃত্তির মাধ্যমে। এরপরে অভিনয়, তারপরে কিন্তু আমি প্রেজেন্টেশন। আমরা তমালের অভিনয় তো এই ব্যাপারটা তো আমি জানতাম না। আমি বিটিভিতে প্রায় 12টা নাটকে অভিনয় করেছি। জীবন খাতায় পাতায় অভিনয় করেছি। তবে আমি জাস্ট আপার সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু জাস্ট একটা জিনিস যুক্ত করি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে গণযোগাযোগ এবং সাংবাদিকতা যে বিভাগগুলো আছে, গত 1 দশক থেকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলে এসেছি যে বর্তমান সময়টা চেঞ্জ হচ্ছে। এক সময় সাংবাদিকতা নির্ভর ছিল পত্রিকা কেন্দ্রিক, এখন সম্প্রচার মাধ্যম, মাল্টিমিডিয়া, অনেক কিছু যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগটা যাচ্ছে, সেখানে তাদের এই সাংবাদিকতার যে কোর্সগুলো আছে, এখানে আর্ট অফ প্রেজেন্টেশন, অর্থাৎ কথা বলার, কারণ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন অঞ্চল থেকে আসে, তাদের আঞ্চলিকতা হচ্ছে কাজ করে।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমি যখন অনুরোধ করেছি, বারবার তাদেরকে গুরুত্বগুলো বোঝানোর চেষ্টা করেছি, যখন টেলিভিশনগুলোতে গিয়ে ইন্টারভিউতে গিয়ে তাদের ছেলেমেয়েরা বাদ পড়ছে, তখন তারা আর্ট অফ প্রেজেন্টেশন নামে একটা কোর্স অন্তর্ভুক্ত করেছে। সো আবার এই শো থেকে অনুরোধ থাকবে যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা যে সকল বিভাগগুলো আছে, সেই বিভাগের একটি কোর্স হিসেবে, রেগুলার কোর্স হিসেবে আর্ট অফ প্রেজেন্টেশন, অর্থাৎ কথা বলার যেই কৌশল বা শৈল্পিক বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে যুক্ত করার জন্য হচ্ছে আমি এই শোয়ের মাধ্যমে ডিপার্টমেন্টগুলোকে আমি অনুরোধ করব। কারণ পরবর্তীতে বাজার উপযোগী করে ছেলেমেয়েদেরকে পাঠানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে কিন্তু দাঁড়িয়ে যাবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলি, আমারও তো প্রায় 1 যুগ আমি এখানে কাজ করছি। আমি যেটা খেয়াল করেছি, আমাদের অনেক ইন্টার্ন কিন্তু আসে এখানে, যারা গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আমরা দেখতে পাই যে সেখানে টাইপ করতে পারে না, বাংলা টাইপ করতে পারে না। দেখেন এখন কিন্তু আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করি আর টেলিভিশনে কাজ করি, আমাকে কিন্তু নিউজটা বাংলায় লিখতে হচ্ছে। তাহলে 4 বছর 5 বছর অনার্স মাস্টার্স 5 বছর কমপ্লিট করার পরও সেখানে আসলে কেন বাংলা টাইপটা শেখানো হচ্ছে না, সেখানে আসলে কেন প্রমিত উচ্চারণটা শেখানো হচ্ছে না, আর প্রেজেন্টেশনটা তো আর একটু পরের ধাপ। তো আপনারা দুজনেই শিক্ষার্থী ছিলেন, তো আমি মনে করি যে ভবিষ্যতে যারা শিক্ষার্থী হবে এবং কর্তৃপক্ষ যারা আছে বিশ্ববিদ্যালয়ে আসলে যারা এগুলো দেখভাল করেন, ওনারা হয়তো বা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। এবং আসলে আলাদা আলাদা বিভিন্ন কোর্স একটা বিষয়ের মধ্যে সামগ্রিকভাবে তো সব কিছু একভাবে ঢুকানো যায় না, আলাদা আলাদা কোর্স হয়তো দেওয়া হয়ে থাকে। কেউ হয়তো দেখা যায় যে কেউ পাবলিক কমিউনিকেশনে করছে, কেউ হয়তো প্রেজেন্টেশনে করছে, কেউ শুধু রিপোর্টিংয়ে করছে। কোর্সগুলো আসলে যখন ভাগ হয়ে যায় তখন হয়তো এই সমস্যাগুলো হয়। আমি রাইসুলের সাথে বা তোমার সাথে, আপনাদের সাথে এই ব্যাপারটায় আসলে সহমত, এবং আমরা মনে করি যে আসলেই বিশ্ববিদ্যালয়গুলো হয়তো এখন যেভাবে প্রেজেন্টেশন বাড়ছে, চ্যানেলের সংখ্যা বাড়ছে, যেভাবে আসলে এই ফিল্ডটা বা এই কর্মক্ষেত্রটা যেভাবে আসলে অনেক বিস্তৃতভাবে এখন এটার গুরুত্ব বাড়ছে, তো এখন আসলে বিশ্ববিদ্যালয়গুলো বা প্রশিক্ষণ সেন্টারগুলো হয়তো এই বিষয়গুলো নিয়ে ভাববে, বা আমরাও সেই অনুরোধটাই করছি। 3 ক্রেডিটসের একটা কোর্স রাখা খুবই জরুরি, কারণ আমরা হয়তো একাডেমিকভাবে শেখাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি একটা ছেলে বা মেয়ে খুব ভালো লিখে, চিন্তাভাবনা খুব ভালো। তো টেলিভিশন মিডিয়া মানে কিন্তু আপনি যখন রিপোর্টিং আসবেন আপনাকে বলতে হবে, মাল্টিমিডিয়াতে যাবেন আপনাকে বলতে হবে, বলার কোনো বিকল্প নেই। আর সেই বলতে হলে আপনাকে প্রমিত বাংলা মাস্টার হইতে হবে তা না, আপনাকে মিনিমাম যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনাকে জানতে হবে, ফান্ডামেন্টাল বিষয়গুলো জানতেই হবে। আর টাইপিংয়ের ব্যাপারটা তো আসলে দেখা যায় যে হয়তো সবাই সিভিতে লিখে দিচ্ছে, তাই না, যে টাইপিং পারে বা MS ওয়ার্ড বা এই দক্ষ, কিন্তু আসলে দক্ষতা এটা কিছু না, কিন্তু বাংলা টাইপিং কিছু না, জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার। একটা কিবোর্ড কিনে আমার হাতে প্যাড বা ল্যাপটপ যেটা আছে বসে জাস্ট প্র্যাকটিস করা, এটা আর কিছু না। এটা খুব বেশি, এটা হচ্ছে যে যত বেশি, যেটা কথাটাই আমরা বারবার সবাই বলছি, আসলে এটা নিজেকে সমৃদ্ধ করার একটা ব্যাপার। এটা সার্বিকভাবে আমি বলতে চাই যে যারাই এই ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, আসবেন, সবাই আসলে সব দিক থেকে, যতগুলো বিষয় এখানে উঠে আসলে সব দিক থেকে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, শিখুন, জানুন, এরপরে আসুন। ধন্যবাদ। সিভির কথা বলছে, আপনি জানি সময় শেষ, তারপরে একটু বলি। যেহেতু নিউজ প্রেজেন্টেশনের ট্রেনিং সেকশনে আমি যুক্ত আছি, অনেকে আমার সিভিতে রেফারেন্স দেয়। একবার একজন ক্যান্ডিডেট যেটা করেছে যে আরেকজনের সিভিটা হুবহু কপি করে হচ্ছে বসিয়ে দিয়েছে, ওখানে লিখেছে যে খুব ভালো বাংলা টাইপ করতে পারে, খুব ভালো ইংরেজি। তখন হেড অফ নিউজ তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বাংলা টাইপ পারেন? ভাইয়া মোবাইলে পারি। বললো যে আপনি যে লিখছেন, ভাইয়া ট্রেনিং সেন্টার থেকে দেওয়া ছিল তাই হচ্ছে লিখছি। এবং মজার বিষয়, রেফারেন্স দেওয়া ছিল হচ্ছে যার সিভি কপি করেছে, বাংলাদেশ খুব নাম করা একজন পরিচালকের রেফারেন্স দেওয়া ছিল, সেটা তার সম্পর্কে মামা হয়। সে কী করছে, ওই রেফারেন্সটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করলো সে হেড অফ নিউজ, দিয়ে অমুককে আপনি চিনেন? বলছে না। তাহলে রেফারেন্স কেন দিয়েছেন? বলছে সিভিটা তো আরেকজনের ছিল, তার অ্যাওয়ার্ড দেওয়া ছিল যে নাচে ফার্স্ট হয়েছে, আপনি কি ভালো নাচ করতে পারেন? না। তাহলে কেন দিয়েছেন? যে ভাই ওই যে একাডেমি থেকে সিভি দিয়েছে সেটা দেখে হচ্ছে বসিয়ে দিয়েছি। আসলে এই কপি পেস্ট থেকেও আমাদের বের হতে হবে, চিন্তার জায়গাটাকে প্রসারিত করতে হবে। সবচেয়ে আগে কলম ধরা শিখতে হবে। কলম ধরা শিখা থেকে শুরু করে ক্যামেরার সামনে আসা পর্যন্ত, দর্শকের সামনে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, প্রতিটা ধাপে ধাপে ধাপ শিখে এরপরে আসলে আসতে হবে। এবং এই
সেক্টরটা আমরা তখনই আরো অনুষ্ঠানের সমৃদ্ধ হবে। একেবারেই শেষ পর্যায়ে পর্যায়ে চলে আমাদের এসেছি। গল্প আসলে শেষ হবে না। শারমিন রিফাত শামসতুলে এবং রাইসুল হক চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24-কেও ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আমরা এই যে সবাই মিলে সুন্দর গল্প করলাম, আড্ডা দিলাম, আমাদের এনবিএর ফুটবল ফিয়েস্তা সম্পর্কে সবাই জানলো এবং সব দর্শককে আসলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই 13ই সেপ্টেম্বর বিকাল 6টা সন্ধ্যা 6টায় সবাই মাঠে থাকবেন, মাঠে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে সবাই থাকবেন, উপস্থিত থাকবেন, আমাদেরকে চিয়ার আপ করবেন। এই তো তমাল এবং তমালের যেই পেছনে নেপথ্যে যে পুরো টিম কাজ করেছে চ্যানেল 24-এর আজকের আয়োজনে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে দর্শকরা যারা দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের এনবিএ পরিবারের পক্ষ থেকে আগামী 13 তারিখ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ঠিক 6টায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, আমাদের দলগুলোকে উদ্বুদ্ধ করবেন এবং একটা উৎসব মুখর আয়োজন আপনাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকে পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।